কিস করা শেষে ইভান বলে, এখানে একটি ক্যামেরা রয়েছে, যার কারণে আমি তোমাকে কিস করেছি। এটা দেখো, কাল মিডিয়াতে নিউজ হয়ে যাবে। তখন সে বলে, ও আচ্ছা, এই জন্য এইসব করেছো, আমি তো বুঝতেও পারিনি। প্রিন্সদের আজ একটি মিটিং রয়েছে। এখানে সার্ভেন্ট যারা ছিল তারা আলোচনা করছিল ওই কাল রাতের কেসটি নিয়ে। তাদের আলোচনার মধ্যে ইউয়ান চলে আসে আর মিটিংটি শুরু হয়ে যায়। এখানে আমরা গ্র্যান্ড প্রিন্সকে দেখতে পাই, যে কিনা প্রশ্ন তুলছিল, এই বিয়ে কখনোই সম্ভব না, কারণ মেয়েটি নাজায়েজ। একে তো মেয়ে রাজ পরিবার থেকে বিলং করে না, তার উপর দিয়ে মেয়ে আবার নাজায়েজ। এমন মেয়েকে বিয়ে করালে তাদের সংসার নষ্ট হয়ে যাবে, রাজ্য নষ্ট হয়ে যাবে। তখন প্রাইম মিনিস্টার বলতে শুরু করে, প্রেম করলেই যে বিয়ে করতে হবে, ভালোবাসলেই যে বিয়ে বসতে হবে, এমন তো কোনো কথা নয়, তাই না? আমি আপনাকে বলে রাখি, আপনার বিয়ে করতে হবে না। এমন হিউমার সবার সম্পর্কেই ছড়ায়। আপনি এটা মিডিয়ার সামনে বলে দিবেন যে আপনি ভালোবাসতেন, কিন্তু এখন বিয়ে করতে চাচ্ছেন না। লোকজনও এটা বিশ্বাস করবে, কারণ মানুষ মানুষকে ভালোবাসতেই পারে। এখন ভালো না লাগার কারণে সংসার নষ্ট হতেই পারে। এটা তো একটা নর্মাল বিষয়, তাই না? তারপর আমরা প্রিন্সকে দেখতে পাই, যে কিনা বলছিল সে এটা করতে পারবে না। তখন গ্র্যান্ড কিং তাকে বলে যে, তোমার প্রাসাদ থেকে বের করে দাও ওই মেয়েটিকে। তখন সে বলে, এই মেয়েটির আমার জন্য অনেক নাম খারাপ হয়েছে, এখন যদি আমি তাকে বাইরে ছেড়ে দিই, মিডিয়া তাকে ডিস্টার্ব করবে। তাছাড়াও কুকুর বিড়াল সবকিছুই তো আমার প্রাসাদে থাকে, তাই না? তাহলে একটি মেয়ে থাকলে কি এমন হয়ে যাবে? গ্র্যান্ড কিং তখন বলে, আচ্ছা, নো প্রবলেম, তাহলে তুমি প্রাসাদে থাকতে পারবে না, তোমাকে বাহিরে থাকতে হবে। এতে সে রাজি হয়ে যায়। সিন চলে আসে আমাদের মাদার কিংকে দেখানো হয়, যে কিনা এই বিষয়গুলো নিয়ে অনেক রেগেছিল। সে বলছিল, আমি বলেছি এই মেয়েটিকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, আপনি প্রাসাদ থেকে কেন মেয়েটিকে তাড়িয়ে দেননি? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? তখন গ্র্যান্ড কিং বলে, একে তো আপনার হাজবেন্ড বেঁচে নেই, আপনি এইসব ঠিকঠাকভাবে সামলাতে পারেন না। দ্বিতীয়ত, আপনার 7 বছরের বাচ্চা হচ্ছে কিং, সে কিভাবে রাজ্য সামলাবে? আর তার চাচার প্রয়োজন রয়েছে। তাই আপনাকে বলে রাখি, তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, না হয় এটা আপনার জন্যই প্রবলেম ক্রিয়েট হতে পারে। আপনি খুব ভালো করেই জানেন যে আপনার হাজবেন্ডের মৃত্যু কিভাবে হয়েছিল আর কি কি ঘটনা ঘটেছিল। এদিকে আমাদের নায়িকাকে দেখানো হয়, যে কিনা সার্ভেন্টদের সাথে বসে বসে টিভি দেখছিল। টিভিতে যখন সে নিউজ দেখতে পায় যে মেয়েটির সাথে তার বিয়ে এখনো ঠিক হয়নি, বা তাদের বিয়ের নিয়ে কোনো কথা হয়নি এই মিটিংয়ে, এটা শোনার পর তার অনেক খারাপ লাগে। আসলে তার খারাপ লাগলেও সে এটা এক্সপ্লেন করে না। সে সার্ভেন্টদের সাথে বসে টিভি এনজয় করছিল। আর আমরা তো খুব ভালো করেই জানি তার কোনো কিছুই তেমন লাগে না, কারণ ছোটবেলা থেকেই সে সবকিছুতেই অভ্যস্ত। মিডিয়াতে তাদের হিউমার্স নিয়ে কথা হচ্ছিল, হয়তো এটা আর শেষ হয়ে যেতে পারে, বা নরমাল একটি বিষয়, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, রাজা হয়তো তাকে বিয়ে করবে না, এই টাইপের কথা। তখনই এখানে কিং চলে আসে। কিং চলে আসার কারণে সার্ভেন্টরা এখান থেকে উঠে চলে যায়। আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, যে কিনা অনেক রেগেছিল, তাকে এটাই বোঝাতে চাচ্ছিল। তারপর সে দেখতে পায় যে তাদের কিসের যে পিকচারটি রয়েছে ওইটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, এটা নিউজ পেপারে পর্যন্ত ছাপানো হয়েছে। তখন সে বলে, এই পিকচারটিতে আমাকে অনেক বাজে দেখাচ্ছে, তাই না? তুমি যদি আগে থেকে বলে রাখতে, তাহলে আমি কিস করার প্র্যাকটিস করতাম। আমি লাইফের ফার্স্ট টাইম কিস করেছি, তো তাই এমন হয়েছে। নেক্সট টাইমে যখন আমরা এই টাইপের কোনো অ্যাক্টিং করব, তাহলে আগে থেকেই প্র্যাকটিস করে নিব। এই কথা বলে সে প্র্যাকটিস করার চেষ্টা করছিল। তারপর তার মনে পড়ে যায় কাল রাতের কথা। কাল রাতের কথা মনে পড়ে সে আমাদের নায়ক ইউয়ানের কাছে চলে যায়, আর তার গাল ধরে বলে যে নেক্সট টাইম যদি করি তাহলে আমরা ভালোভাবে করতে পারবো, তাই না? সে তখন বলে, আচ্ছা, সময়টা সময় না হয় বোঝা যাবে। তখন সে তাকে বলে, আচ্ছা, আমাদের বিয়ের কথা তুমি সবার সামনে কেন বলনি? তখন সে বলে, বিয়ের কথা হুট করে বলা যাবে না, যেহেতু বিয়ের বিষয়, এই বিষয়ে আমাদের সবকিছু ম্যানেজ করে চলতে হবে। আচ্ছা চলো, একটি গেম রয়েছে, ওইটা আমরা দেখতে যাই। আমাদের নায়িকাকে অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছিল, যাতে তাকে দেখতে অনেক সুন্দর লাগে। সে বলছিল এইভাবে মেকআপ করে সে অভ্যস্ত নয়। তারপর আমরা দেখতে পাই যে কিং তার জন্য অপেক্ষারত ছিল। তার বিয়ে বলছিল তার অনেক কাজ রয়েছে। সে জানায় তার কাছে এখন সবথেকে বড় আর ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়া। তখনই এখানে নায়িকা চলে আসে। তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সে যখন কিং এর সামনে আসে, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু কিং বলে তাকে কেমন জানি না, কিছুটা অদ্ভুত লাগছে।
তার এই ড্রেস আপ চেঞ্জ করে আসা উচিত। তাই সে দৌড়ে চলে যায় আর নিজের মতো করে ড্রেস আপ করে আসে। এই ড্রেস আপ দেখে সবাই তাকে বলে, "এটা কেমন ড্রেস আপ পড়েছ? চলো আমি তোমাকে রেডি করে দিচ্ছি।" কিন্তু কিং বলে, "এটাই হচ্ছে পারফেক্ট ড্রেস আপ। চলো তুমি আমার সাথে।" এই কথা বলে তারা গাড়ি দিয়ে যেতে শুরু করে। নায়িকা আমাদের ইভানের হাতে একটি আয়না ধরিয়ে দিয়ে আর মেকআপ করতে শুরু করে। তখন তার বিয়ে বলে যে, "আপনাকে অনেক সিম্পল দেখাচ্ছে।" এই কথা শুনে আমাদের নায়িকা আমাদের নায়কের পকেটে যে রুমাল ছিল ওইটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, "এখন তোমাকে ভালো লাগছে।" পিয়ে তখন বলে যে, "আমি আমাদের স্যারের কথা বলিনি ম্যাম, আপনার কথা বলেছি। আপনাকে দেখতে ভালো লাগছে না।" সে তখন নিজের চেহারা আয়নায় দেখতে শুরু করে। তারা স্টেডিয়ামে চলে আসে। আসলে আজ একটি গেম ছিল। আমাদের নায়িকা একটি জার্সি পরে আসে আর আমাদের কিং এর জন্য জার্সি নিয়ে আসে। কিং তখন বলে, "আমরা যারা রাজপরিবার থেকে বিলং করি তারা কখনোই কোনো জার্সি বা কোনো দলকে সম্বোধন করতে পারি না। আমরা সবসময় নিরপেক্ষ হয়ে কাজ করি।" এটা জানার পর সে বলে, "আচ্ছা, তাহলে পিয়ে তুমি এটা পরে নাও।" কিন্তু আমাদের নায়ক পিয়েকে পড়তে দিতে চাচ্ছিল না। কারণ ইভানের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। যখন আমাদের নায়িকা কিছুটা আগে যায় তখনই তার ভাই-ভাবির সাথে তার দেখা হয়ে যায়। তার ভাই-ভাবি তার সাথে কথা বলার চেষ্টা করছিল। কিং এর সাথে যখন সে কথা বলার চেষ্টা করছিল তার ওয়াইফ তাকে আটকায়। আর মানে একটু ভাব দেখায় যে তার বাবা অনেক বড় বিজনেসম্যান এমনটাই। এদিকে আমাদের প্রাইম মিনিস্টারকে দেখানো হয় যার কিনা খেলা উদ্বোধন করে দেওয়ার কথা ছিল। আমাদের নায়িকা অনেক এক্সাইটেড ছিল সে যেই টিমকে সাপোর্ট করছিল ওই টিমের জন্য। আমাদের নায়ক তো ভাই জেলাস ফিল করতে থাকে। এদিকে আমাদের পিচ্চি ম্যাজিস্ট্রিকে দেখানো হয় যে কিনা বসে খেলা দেখছিল। একজন সার্ভেন্ট তার জন্য একটি পপকর্ন নিয়ে এসেছিল। ওইটা আবার হাত থেকে পড়ে যায়। সে ওইটা তুলেই আবার খেতে শুরু করে। সার্ভেন্ট তাকে বলে, "এটা আপনার খাওয়ার জন্য নয়। এতে আপনার যেকোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে।" এদিকে আমাদের নায়িকাকে দেখানো হয় যে কিনা দেখতে পায় প্রাইম মিনিস্টার এখানেই রয়েছে, যে কোথাও যায়নি। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে কেন যায়নি। সে জানায় বাহিরে অনেক ঝামেলা, গেলে প্রবলেম হতে পারে। তখন সে প্রাইম মিনিস্টারকে বলে, "তুমি এসে এখানে বসতে পারো।" তাই প্রাইম মিনিস্টারও তাদের কাছে বসে পড়ে। সে বারবার কিংকে বলছিল, "তুমি কেন কিছু খাচ্ছ না?" প্রাইম মিনিস্টার তখন জানায় যে সে বাহিরের কিছু খেতে পারবে না। এইসব তাদের নিষেধ। তখন আমরা দেখতে পাই যে মিডিয়ায় তাদের দিকে লাভের একটি সাইন আসে আর তাদের কিস করার টাস্ক দেওয়া হয়। তখন তারা চিন্তায় পড়ে যায় কি করবে। কিং তখন তাকে কানে কানে কিছু বলে। সে মোবাইলে লিখে দেয় তারা এখন কিস করতে পারবে না কারণ তাদের বিয়ে হয়নি। এটা দেখে কিং হাসতে শুরু করে। সাথে সেও লজ্জায় লাল হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই খেলা শেষ হয়ে যায় আর তারা বাহিরের দিকে যেতে যাচ্ছিল। এখানে কিংকে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে এই জন্যই মূলত ছাতা দিয়ে চারদিক ডেকে রাখা হয়েছিল। কিন্তু প্রত্যেকটি বিষয় আমাদের নায়িকা অনেক বেশি এনজয় করছিল। তার লোকেদের অ্যাটেনশন পেতে ভালোই লাগছিল। প্রাইম মিনিস্টার তাকে লাঞ্চে যাওয়ার কথা বলে। তখন সে কিংকে বলে যে আমি প্রাইম মিনিস্টারের সাথে লাঞ্চে যাচ্ছি। সে তখন তাকে জানায় যে আমি তো একা যেতে পারবো না, তাহলে লোকেদের আমার উপর সন্দেহ হতে পারে। তোমার সাথে আমিও যাই। তখন সে বলে, "আচ্ছা চলে আসো।" যখন সে গাড়ির দরজা খোলে তখন সে সবাইকে বাই দিতে থাকে। মানে সে অ্যাটেনশন নিচ্ছিল আরকি। তারপর তারা সবাই মিলে একটি রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে বসে যখন তারা খাবার খাচ্ছিল তখন কিংকে বারবার বলা হয় খাবার খাওয়ার জন্য। কিন্তু ইউভান খাবার খেতে পারছিল না। কারণ এখানে অনেকগুলো কাঁচা মাছ, মাংস, সবজি প্লাস অনেক কিছুই ছিল যেগুলো তার খাওয়া নিষিদ্ধ ছিল। তখন তাকে প্রাইম মিনিস্টার জানায় যে এইসব খাবার সে নাকি খেতে পারবে না। এটা শুনে সে বলে, "তোমাদের কিংদের অনেক সাফার করতে হয়, তাই না? যেমন তোমরা তোমাদের পছন্দের খাবার বা খেলাধুলা কোনো কিছুই করতে পারো না। সবসময় ভিআইপি ভাব নিয়ে চলতে হয়।" তখন তার মনে পড়ে যায় নিষিদ্ধ কথাটির মানে। সে যখন তার ভাইয়ের সাথে খেলা করত তখন তার ভাইয়ের রেড ড্রেস সে একদিন পরে ফেলেছিল। এটা দেখে তার বাবা তাকে থাপ্পড় মেরে বলেছিল, "রেড তোর জন্য নয়। তুই সবসময় রাজাদের পেছনে থাকবি। কখনোই তুই রাজা হতে পারবি না।" এতে আমাদের পিচ্চি ইউয়ান অনেক বেশি কষ্ট পেয়েছিল, কান্না করেছিল। মনে মনে ভাবছিল যে তার সাথেই বা এমনটা কেন হয়। কিন্তু এখন সে এগুলো নিয়ে আফসোস করে না। সে আমাদের নায়িকাকে ইচ্ছে মতো খাবারগুলো খেতে দেয়।
বলে, "তোমার যা ভালো লাগে তুমি তাই খেয়ে নাও। কারণ বিয়ের পর হয়তো তুমি এসব আর খেতে পারবে না।" তাই আমাদের নায়িকাও ইচ্ছেমতো খেতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই সার্ভেন্টদের যে প্রধান ছিল, সে এসে আমাদের ইভানকে বারবার বলছিল যে, "এই মেয়ের সাথে যে আপনার রিলেশন রয়েছে, আপনি যে এইভাবে মেয়েটিকে এনে এখানে রেখেছেন, এতে তো প্রবলেম হতে পারে। আর আমাদের কিং মাদার অনেক বেশি রেগে আছে আপনার উপর। আপনি কেন উনার সাথে দেখা করছেন না? সবকিছু বুঝিয়ে বলছেন না? বা এই মেয়েকে কেন ছেড়ে দিচ্ছেন না? আপনি কি আপনার নিজের ফ্যামিলির কথা একবারও চিন্তা করবেন না? একটি মেয়ের জন্য সবকিছু এত সহজে ধ্বংস করে দিবেন?" কিন্তু সে বারবার বলছিল সে এইসব বিষয় নিয়ে কথা বলতে চায় না। আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ইমিচুর জন্য সবাই নাস্তা নিয়ে হাজির হয়ে যায়। তাকে কোনো কাজই হাতে করতে হয় না। সে যখন অফিসের জন্য বের হয় তখন আমরা দেখতে পাই ওই সার্ভেন্টটিকে যে কিনা তার সাথে কথা বলার জন্য আসে। তখন সে তার সাথে হ্যালো হাই করে এখান থেকে চলে যায় ফোনে কথা বলতে, বলতে। কারণ সে অনেক বেশি বিজি ছিল। যখন কিংকে এই বিষয়টি জানানো হয় তখন কিং তাকে বলে, "এটা তুমি একদমই ঠিক করোনি। উনি যদি তোমার নামে নালিশ দেয় তাহলে আমাদের বিয়ে আর হতে যাচ্ছে না।" তখন সে বলে যে, "এখন আমি কি করব বলো? বিজি তো মানুষ থাকতেই পারে। আমি বিজনেস নিয়ে কথা বলতে, বলতে আসছিলাম। তাই উনাকে সময় দিতে পারিনি। তোমার কি মনে হয় না যদি আমি সময় পেতাম বা আমার কাছে পর্যাপ্ত সময় থাকতো উনাকে আমি সময় দিতাম?" সে বলে, "আচ্ছা রেখে দাও, আমি এখন খাবার খাবো।" তাই সে খাবার খেতে মগ্ন ছিল। তখন তার সার্ভেন্ট তাকে বলে যে, "তোমরা অনেক লাভি-ডাভি কাপল।" পরদিন সকালে আমরা ইমিচুকে দেখতে পাই যে কিনা তার অফিসে ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, "আজ আপনার অনেকগুলো মিটিং রয়েছে। মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে।" সে বলে, "আচ্ছা অ্যাটেন্ড করব।" তখন সে বলে, "আপনার সম্পর্কে মিডিয়ায় অনেক কিছু ছড়িয়েছে। কালকের কিসটা তো সেই ছিল, তাই না? আপনি অনেক ব্লাশ করছিলেন।" তখন সে বলে, "হ্যাঁ, কাপড় গরম ছিল, ওইজন্য হবে।" তখন তার পিএ বলে, "আমি আপনার কথা নয়, ইভানের কথা বলছি। উনি অনেক ব্লাশ করছিলেন। উনাকে দেখে মনে হয় এর আগে উনি কোনো ডেট করেননি। কিসটাও করেছেন তেমন ভালো হয়নি।" তখন সে বলে, "না, কিস ভালো ছিল।" এটা শুনে তার পিএ আবার হাসতে শুরু করে। বলে, "আপনার তো এক্সপেরিয়েন্স ছিল, তাই না?" তখন সে বলে, "হ্যাঁ, এই ছোট-মোটো বিষয়ে কি আমার এক্সপেরিয়েন্স এর প্রয়োজন আছে? তুমি তো জানো আমি পুরানো খেলোয়াড়।" তখন সে বলে, "আমি জানি, কিন্তু আপনি এই বিষয়ে কিন্তু তেমন এক্সপার্ট নয়।" তখন সে বলে, "আচ্ছা এসব বাদ দাও।" এদিকে আমাদের হুইচুর ভাই এবং ভাবিকে দেখানো হয়। তারা কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল যে তার বোন কিভাবে এত বড় ফ্যামিলিতে চলে যাবে। সে তো রাজ ফ্যামিলি হয়ে যাবে। আর তাদের কি হবে? তখন তার ভাবি বলে, "ভালোই হবে। সে যদি রাজ পরিবারে চলে যায় তাহলে আমরাও তো রাজ পরিবারের অংশ হব, তাই না? তার বড় ভাই তুমি। তুমি যদি রাজ ফ্যামিলির অংশ হও তাহলে তো আমিও হব, তাই না? আর সে যদি রাজ ফ্যামিলিতে চলে যায় তাহলে আমাদের বিজনেস খুব সুন্দর চলবে। আমরা বিজনেসে ভালো করতে পারবো।" এদিকে ইয়ন্সিকে দেখানো হয় যার মেজারমেন্ট নেওয়া হচ্ছিল। সে আসলে কিছু ড্রেসের কাজ করছিল। তাই তার মেজারমেন্ট নেওয়া হচ্ছিল ড্রেস সেলাই করার জন্য। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে, "আপনার কার তো নষ্ট, এটা ঠিক করানোর জন্য দেওয়া হয়েছে।" তার লাল কারের জন্য তার কিছুটা খারাপ লাগে। তারপর সে হাত ভরা বেগ নিয়ে চলে আসে রাজপ্রাসাদে। প্রাসাদে আসার পর সবাই তার হাত থেকে বেগ নিয়ে নেয়। খোড লেডি তার সাথে কথা বলতে চলে আসে। কুটলেডি উইজুকে বলে যে, "আমি তোমাকে কিছু কথা বলি, ওইগুলো তুমি মনোযোগ দিয়ে শুনবে। আমি জানি তোমার লিসেনিং শুরু হতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি খুব ভালোভাবেই পারবে। তোমাকে ঠিকঠাকভাবে হাঁটতে জানতে হবে। যেমনটা আমাদের রয়্যাল ফ্যামিলিতে হেঁটে থাকে। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি ওইভাবেই তুমি হাঁটো।" তাকে হাঁটার স্টাইলগুলো শিখিয়ে দেওয়া হচ্ছিল। অন্যদিকে আমাদের ম্যাজিস্ট্রিকে দেখানো হয় যে কিনা তার মায়ের আদর কখনোই পায়নি। কারণ মা তাকে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে হাঁটতে হয় এইসবই শেখাতো আর সবসময় শাসন করতে থাকতো। অন্যদিকে আমাদের কুটলেরিকে দেখানো হয় যে কিনা আমাদের নায়িকাকে ইয়োগা করাচ্ছিল প্লাস তাকে অনেক কিছু বোঝাচ্ছিল। তখনই এখানে আমাদের নায়ক চলে আসে। ইউভানকে দেখে হিমিচু দৌড় দিয়ে তার কাছে যায় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। এটা দেখে তো ভাই সবাই মোটামুটি অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। সে মূলত আমাদের নায়ককে বলছিল, "প্লিজ উনাকে এখান থেকে নিয়ে যাও, আমার এসব ক্লাস ভালো লাগছে না।" তখন কুটলেডি এসে তাকে বলে যে, "আপনার না মিটিং অ্যাটেন্ড করার কথা, দরজা তো বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যান।" তখন সে বলে, "আমি আপনাকে নিতে আসছি। কোনো এক্সকিউজ চলবে না, আপনি আমার সাথে চলুন।" এই কথা বলে সে তাকে নিয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় তার প্রাইম মিনিস্টারের সাথে একটি মিটিং ছিল।
প্রাইম মিনিস্টারকে সে প্রশ্ন করে, আপনি কি আমাকে বিয়ে থেকে আটকাবেন না? তখন সে তাকে বলে যে, আমি আপনার বিয়ে আটকাতে যাব কেন? বিয়েতে আমি কখনোই আটকাবো না। তবে আপনাকে বলে রাখবো, চিন্তা ভাবনা করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। আর দ্বিতীয় কথা, ওই যে আগুন লাগার বিষয়টা, ওইটা আমি এখন স্টপ করে দিয়েছি। আপাতত কোনো প্রবলেম হওয়ার কথা না। সিন আবারও চলে আসে আমাদের কুট লেডির কাছে, যে কিনা আমাদের নায়িকাকে কিছু বিষয় বোঝাচ্ছিল। যেমন রাজপরিবারে যদি কারো মৃত্যু হয় তাহলে ওইগুলো কিভাবে সেলিব্রেট করা হয়, তাদেরকে খবর কিভাবে দেওয়া হয়, তাদের শেষকৃত্য কিভাবে করা হয়, কি কি স্টেপ রয়েছে ওইগুলো। তখন সে বলে, আচ্ছা, তাহলে আমাদের যে কুটলেডি বলে যে এই প্রোগ্রামগুলো কিছুদিন যাবত স্টপ রয়েছে, অনেকদিন যাবতই হচ্ছে না। তখন সে জিজ্ঞাসা করে কেন হচ্ছে না। তখন সে জানায় প্রিন্স ইভান যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। তার ৫ বছর পর তার বাবা মারা যায়। এর ৩ বছর পর তার বড় ভাই মারা যায়। এরপর থেকে আর কোনো সেরেমনি হয়নি। কোনো কিছুই পাবলিক করা হয়নি। সবকিছু প্রাইভেট করে রাখা হয়েছে। কোটলিদির কথা শুনে আমাদের নায়িকা তো একদমই ইমোশনাল হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। বলে, আমি আর নিতে পারছি না। আমি এখান থেকে চলে যাচ্ছি। সে গিয়ে এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে অনলাইনে। যে কিভাবে আমাদের প্রিন্সের মা মারা গিয়েছিল, বাবা মারা গিয়েছিল, ভাই মারা গিয়েছিল। মা মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে, ভাই মারা গিয়েছিল আগুনের কারণে, বাবা হার্ট অ্যাটাকের কারণে। তারপর সে ইভানকে কল করে। কিন্তু ইভান কল রিসিভ করতে পারে না। কারণ সে কুইন মাদারের সাথে ছিল। কুইন মাদার তাকে এখানে ডেকে এনেছিল মিটিং এর জন্য। মিটিং এ সে একটি মেয়ের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়ে বলে যত বিজনেসের কাজ আছে সবকিছু এখন এই মেয়েটি দেখবে তার সাথে মিলে। কারণ কুইন মাদার নাকি অসুস্থ। কুইন মাদার এঙ্গেজমেন্টেও যেতে পারবে না। তার এইসব কথা শুনে সে দাসীকে ডাক দেয় আর জিজ্ঞাসা করে কুইন মাদারের কি হয়েছে। দাসী কিছুই বলতে পারে না, কারণ কুইন মাদার অ্যাক্টিং করছে সে ভালো করেই জানতো। ইভানও বুঝতে পারে যে কুইন মাদার নাটক করছে। সে কুইন মাদারকে বলে, আমি ভালো ডক্টর ডেকে দিব, আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর সবকিছু অ্যাটেন্ডও করতে পারবেন। কথা বলে সে এখান থেকে চলে যায়। তারপর সে বাসায় ফিরে আর তার পিয়েকে বলে যে ওই মেয়ের সম্পর্কে সব তথ্য আমাকে এক্ষুনি দাও। তখন পিয়ে বলে, আচ্ছা দিয়ে দিব, এর আগে আপনি কল রিসিভ করেন। আপনাকে ৩টি কল করেছিল ইমিচু। তারপর ইমিচুকে কল ব্যাক করে তাকে দেওয়া হয়। সে যখন কল রিসিভ করে তখন বলে যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনাকে পাইনি কেন? তারপর সে নিজেকে কন্ট্রোল করে তাকে বলে যে কোথায় ছিলেন আপনি? আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনার জন্য আমি সবসময় আছি। আপনি যদি সাকসেস হন তাহলে আমিও সাকসেসফুল। হাসব্যান্ড আর ওয়াইফ তো সবসময় এক হয়, তাই না? তারা তো সবসময় টিম ওয়ার্ক করে। তার মানে আপনি যদি বিজয়ী হন, আমিও বিজয়ী। সে কথা বলছিল তার মতো করে। কিন্তু আমাদের নায়ক কল কেটে দেয় আর তার সাথে কথা বলে না। তার পিএকে ডেকে বলে, আমি আমার বাসায় যেতে চাই। তখন সে বলে, প্রাইম মিনিস্টার বলেছে আপনি বাসায় যেতে পারবেন না। তখন সে তার দিকে তাকালে সে রাজি হয়ে যায় তাকে বাসায় যেতে দেওয়ার জন্য। এদিকে আমাদের ম্যাজিস্ট্রিকে দেখানো হয় যে কিনা একজন স্কুলের স্টুডেন্ট ছিল। কিন্তু স্কুলে তার কোনো বন্ধু ছিল না, কেউ তার সাথে কথা বলতো না। সে যখন পড়ে যেতে যাচ্ছিল চারদিক থেকে বডিগার্ড তাকে ঘিরে ধরে। যখন সে একজনকে খাতা দিতে যাচ্ছিল, ওই ছেলেটি খাতা নিতে চায় না। সে অনেকটি ভয় পেয়েছিল। তাকে সবাই দেখে ভয় পেত। প্রাইম মিনিস্টার তখন তার কাছে আসে আর বলে তার সাথে মিটিং রয়েছে। সে তখন বাচ্চাদের খেলা দেখে বলছিল, আমাকেও খেলতে দাও, আমিও খেলতে চাই। কিন্তু তাকে তো খেলতে দেওয়া যাবে না। অন্যদিকে কোট লেডি ইমিজুকে হাঁটা শেখাচ্ছিল। তার মাথায় আর গায়ে ২টি বর্তন দিয়ে তাকে হাঁটা শেখাচ্ছে। তাকে সবসময় হাসতে, হাসতে হাঁটতে হবে। সবসময় মুখে হাসি রাখতে হবে, এইসব বোঝাচ্ছিল। তখনই প্রাইম মিনিস্টার এখানে ম্যাজিস্ট্রিকে নিয়ে চলে আসে। আর তার মাথা থেকে সবগুলো জিনিসপত্র পড়ে যায়। সে ম্যাজিস্ট্রির সাথে কথা বলছিল। ম্যাজিস্ট্রি বলে, আমি এখানে আমার আঙ্কেলের সাথে খেলা করার জন্য এসেছিলাম। আমার আঙ্কেল কোথায়? তখন সে জানায়, তোমার আঙ্কেল তো এখানে নেই। আচ্ছা চলো আমি তোমার সাথে খেলা করব। এই কথা বলে সে ম্যাজিস্ট্রিকে নিয়ে চলে যায়। তখন একজন দাসী বলে যে উনি যে উনাকে এইভাবে নিয়ে গেলেন, যদি কোনো প্রবলেম হয়। প্রাইম মিনিস্টার বলে, কোনো প্রবলেম হবে না, তাদেরকে খেলা করতে দাও। সিন চলে আসে, আমরা দেখতে পাই ইমিজুর বাবিকে, যে কিনা তার বান্ধবীদের সাথে গল্প করছিল। আমার হাজবেন্ড অনেক ভালো, সে আমার অনেক খেয়াল রাখে। তখন তার এক বান্ধবী বলে, হ্যাঁ শুনেছিলাম তুমি তোমার বাবার বিরুদ্ধে গিয়ে এই ছেলেটিকে বিয়ে করেছো। তখন সে বলে, হ্যাঁ বিরুদ্ধে গিয়ে করেছি তো কি হয়েছে, তার কাছে তো টাকা আছে, আমাকে তো অনেক ভালোবাসে। তখন সে বলে যে
তার টাকা নয়, তার বাবার টাকা। সে বলে, "আচ্ছা যাই হোক।" তখন সে বলে, "তুমি কি জানো আমার ননদ কার সাথে ডেট করছে?" তারা তাকে নিয়ে মজা নিচ্ছিল। সে তার হাসব্যান্ডের সাথে যখন গাড়ি দিয়ে যাচ্ছিল, তখন বলে, "আমার বান্ধবীদের আমার মেরে ফেলতে মন চাচ্ছিল।" তার হাসব্যান্ড বলে, "মেরে ফেললে না কেন? আমি ম্যানেজ করে নিতাম।" তখন সে বলে, "ও আমার কিউট হাসব্যান্ড।" অন্যদিকে আমাদের ইমিজুকে দেখানো হয়, যে কিনা বাচ্চা ম্যাজিস্ট্রির সাথে খেলছিল। হিমিচু তো প্রাইম মিনিস্টারকেও ছাড় দেয় না। তারা সবাই মিলে এক টিম হয়ে তার সাথে খেলছিল। ছেলেটি অনেক বেশি এনজয় করে। তার রাজ ফ্যামিলির হওয়ার কারণে কখনোই সে ছোট বাচ্চাদের সাথে খেলতে পারেনি। এখন যেহেতু সে খেলার সুযোগ পেয়েছিল, তাই সে খেলা করে। এখানে সে নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে। তখন ইমিজুও বলে, "হ্যাঁ, তুমি বিজয়ী।" তারপর বাচ্চা ছেলেটির নজর যায় ইমিজুর কারের দিকে, যেটার রং রেড ছিল। সে কারে ওঠার অনেক বায়না করে। তবে তাকে প্রাইম মিনিস্টার নিষেধ করে এই কারে উঠতে, কারণ প্রটোকলের বাহিরে ছিল এই কারটি। কিন্তু সে কোনোভাবেই রাজি ছিল না, নিচে পড়ে কান্না করছিল। অন্যদিকে আমাদের নায়ককে দেখানো হয় যে কিনা নিজের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার বাসায় প্রাইম মিনিস্টার এবং ম্যাজিস্ট্রেট গিয়েছে। তখন সে বলে, ওরা কখন গেল? সে জানায় যে সে নাকি জানে না। তারপর আমাদের ম্যাজিস্ট্রেটকে দেখানো হয়, যে কিনা লাল কারে উঠতে চেয়েছিল আর তাকে কারে ওঠানো হয়। কিন্তু প্রাইম মিনিস্টার অন্য একটি গাড়ি দিয়ে যাবে, কোর্ট লেডিও অন্য একটি গাড়ি দিয়ে যাবে। তারা তাদের আশেপাশে থাকবে। তাকে কিছু কথা বলে দেয় যে কম স্পিডে চালাতে হবে, কিভাবে কি করতে হবে। ইমিচু তখন তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, সে সবকিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিবে। সে যাতে গাড়ি ভালোভাবে চালায়। তারপর আমরা দেখতে পাই সে ধীরেই গাড়ি চালাচ্ছিল। তখন তাকে বলা হয় যে গাড়ি একটু তাড়াতাড়ি চালানোর জন্য। তখন সে বলে, আচ্ছা কিছুটা স্পিডে চালাবো। সে তখন বলে যে স্পিডে চালাতে হবে, সাথে জানালা একটু নিচে নামাতে হবে যাতে আমি বাহিরের আবহাওয়াটা ফিল করতে পারি। তখন সে বলে আচ্ছা, কিন্তু সে বারবার ব্রেক নেওয়ার চেষ্টা করছিল, গাড়ি ব্রেক নিচ্ছিল না। তখন সে ম্যাজিস্ট্রেটকে বলে যে সে যাতে তার সিট বেল্টগুলো চেক করে নেয়। তখন তাকে বারবার প্রাইম মিনিস্টার জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে। সে তখন তাকে জানায় যে গাড়ির ব্রেক কাজ করছে না। এটা শুনে প্রাইম মিনিস্টার অনেক বেশি ভয় পেয়ে যায়। সবাই ভয়ে ছিল। সামনে একটি ব্রিজ ছিল। ব্রিজ দেখে আমাদের নায়িকার মাথায় আসে রেলিং এর সাথে গাড়ি ঘষলে ধীরে ধীরে স্পিড কম হতে পারে, গাড়ি হয়তো থেমেও যেতে পারে। তবে গাড়িতে স্ক্র্যাচ লাগার কারণে গাড়ি ঠিকঠাকভাবে কাজ করছিল না। অনেকগুলো আগুনের লোকা চড়ছিল। তখনই আমরা আমাদের নায়ককে দেখতে পাই যে কিনা গাড়ি সামনে থেকে নিয়ে আসে। তার গাড়ির সাথে ইমিচুর গাড়ি ধাক্কা লাগে। তখনই আমাদের নায়ক গাড়ি থেকে বের হয়ে আসে আর আমরা তাকে দেখতে পাই, যার মাথা দিয়ে রক্ত পড়ছিল।